কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয় নিয়ে। ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা সিলেবাসের প্রথম যে অধ্যায়টি আছে, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে আমি বেশ কিছু ব্যাখ্যামূলক ভিডিও তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আশা করি সেই ভিডিওগুলি তোমরা দেখেছো। এখনও সেই ভিডিওগুলি দেখে না থাকলে অবশ্যই তোমরা দেখে নিও। সেই ভিডিওগুলি দেখলে কিন্তু তোমাদের সামনের পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। এছাড়াও তোমরা তো জানোই এই অধ্যায়টি থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে, যেগুলি আসবে এমসিকিউ এবং এসএকিউ আকারে। এছাড়াও 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন আসবে। এই রকম 1 নম্বরের ছোট প্রশ্ন নিয়ে 2টি ভিডিও আমি আগেই তোমাদেরকে দিয়েছি। আশা করি সেই ভিডিও দুটি তোমরা দেখেছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বড় প্রশ্ন নিয়ে। বড় প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার। এই রকম 3 নাম্বারের 5টি প্রশ্ন ও উত্তর তোমরা আগের দিনের ভিডিওতে পেয়ে গেছো। আগের দিনের ভিডিওটি ছিল পার্ট 1, আজকের ভিডিওটি পার্ট 2। একই সাথে 10টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ তাতে ভিডিওর লেন্থ বেড়ে যায় এবং আপলোড করতে অসুবিধা হয়। তাই আমি প্রশ্নগুলিকে দুভাগে ভাগ করেছি। 5টি প্রশ্ন তোমাদের দিয়েছি পার্ট 1-এর ভিডিওতে, আরও 5টি প্রশ্ন ও তার উত্তর তোমরা আজকে পাবে পার্ট 2-এর এই ভিডিওটিতে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে মন দিয়ে দেখো এবং বাড়িতে তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। 6 নম্বর প্রশ্ন, সেন রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কিভাবে তারা বাংলায় শাসন করেছিল? উত্তর, সেন রাজাদের আদি নিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চল, অর্থাৎ মহীশূর ও তার সংলগ্ন এলাকা। 11 শতকে সামন্ত সেন কর্ণাট থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন। তাঁর পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তাঁর পুত্র বিজয় সেনকে বাংলার স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। সভাকবি উমাপতি ধর রচিত দেওপাড়া লিপি থেকে জানা যায়, বিজয় সেন কামরূপ, কলিঙ্গ, গৌড়, মগধ জয় করেন। তিনি মিথিলা ও পূর্ববঙ্গের যাদব বংশীয় রাজাদের পরাজিত করে বাংলায় সেন শাসন কায়েম করেন। 7 নম্বর প্রশ্ন, কখন থেকে ও কিভাবে ভারতের সঙ্গে আরব সভ্যতার যোগাযোগ গড়ে উঠেছিল? উত্তর, ভারতের সঙ্গে আরবদের যোগাযোগ গড়ে উঠেছিল তুর্কিরা এদেশে আসার অনেক আগে থেকে, খ্রিস্টীয় 8ম ও 9ম শতকে। ভারতের সঙ্গে আরবদের যোগাযোগ ঘটেছিল প্রথমত, আরব বণিকেরা ব্যবসার জন্য ভারতের পশ্চিম উপকূলে আসতেন। দ্বিতীয়ত, আরব বণিকেরা মালাবার উপকূল ও সিন্ধুর মোহনা অঞ্চলে বসতি গড়ে তুলেছিল। তৃতীয়ত, সংস্কৃত ভাষায় রচিত ভারতের জ্যোতির্বিদ্যা, সাহিত্য ও চিকিৎসাশাস্ত্র আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কী বোঝায়? উত্তর, প্রথম পয়েন্ট, খলিফা হজরত মোহাম্মদের মৃত্যুর পর তাঁর প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। পরের পয়েন্ট, খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে দার উল ইসলাম। খলিফা হলেন দার উল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। 9 নম্বর প্রশ্ন, আরব মুসলমানদের ভারত অভিযান সম্পর্কে আলোচনা করো। উত্তর, প্রাচীনকাল থেকেই আরবের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠেছিল। আরবে ইসলাম ধর্মের উদ্ভবের আগে আরব ব্যবসায়ী ও পর্যটকেরা ভারতে আসত। তবে মুসলমানরা ভারত অভিযান করেছিল 712 খ্রিস্টাব্দে। প্রথম পয়েন্ট,
ভারত অভিযান। 712 খ্রিস্টাব্দে আরব মুসলমানদের নেতা মোহাম্মদ বিন কাসেম ভারতের সিন্ধু প্রদেশে অভিযান করেন। তিনি রাওয়ার নামক জায়গায় সিন্ধুর রাজা দাহিরকে যুদ্ধে পরাজিত ও নিহত করেন। আরব মুসলমানরা সিন্ধু প্রদেশ, মুলতান এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চল দখল করে নেয়। 10 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন? উত্তর, গজনির সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তাঁর ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুট করা। তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তা নিজের দেশে ব্যবহার করেছিলেন। যেমন 1 নম্বর, তিনি রাজধানী গজনি ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন। 2 নম্বর, তিনি অনেক প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, খাল, জলাধার এবং আমুদরিয়ার উপর বাঁধ নির্মাণ করেছিলেন। 3 নম্বর, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বিখ্যাত পণ্ডিত ও দার্শনিক অল বিরুনি ও কবি ফিরদৌসির পৃষ্ঠপোষকতা করেছিলেন। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি তোমাদের প্রশ্ন উত্তরগুলি ভালো লেগেছে। এগুলো কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের খুবই কাজে লাগবে, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা বাড়িতে তৈরি করো। শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন ভিডিওতে।